সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব নতুন কোম্পানিগুলো কেন পুঁজিবাজারে আসছে না। এজন্য আমরা একজন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানিয়েছি, একজন ক্যাপিটাল মার্কেট রিলেটেড একজন সিইওকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ সালেহ আহমেদ, সিইও আইএডিএফসি ক্যাপিটাল লিমিটেড। সালেহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ নাদিম হায়দার রৌফ, এমডি মার্কেট ফিট ঢাকা লিমিটেড। নাদিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। বাজার পড়ছে গত কিছুদিন ধরেই, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সালেহ ভাই, বাজার স্বাভাবিকভাবে পড়ছে, স্বাভাবিকভাবেই এটি প্রশ্ন আসে কেন পড়ছে, যদি এটি কারণগুলো ব্যাখ্যা করেন। এবং আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাজার যে পর্যায়ে পড়েছে এখান থেকে পড়ার সুযোগটা খুব বেশি নেই, এখান থেকে হয়তো সামনের দিকে ওঠার সময়, কিন্তু পড়ছি কেন? এখানে আমি যেটুকু মনে করি, যা আপনি কন্টিনিউয়াসলি আপনি যদি দেখেন, প্রায় ইটস অ্যাবাউট 15 থেকে 20 দিন ধরে মার্কেটটা পড়ছে এবং কন্টিনিউয়াসলি পড়ছে, এবং পড়ার হারটাও একটু বেশি। কারণ আমরা যখন বাজার ওঠে তখন এটা রেট ছিল 10 পয়েন্ট 15 পয়েন্টের বেশি উঠছে না। যখন আবার পড়ছে তখন দেখা যাচ্ছে যে এটা 15 পয়েন্ট, 20, 25, 30, 50, এমনকি একদিনে 59 পয়েন্টও পড়েছে। 50 প্লাস পড়েছিল, আবার মনে হয় একটু ব্যাক করেছে। আর মেইন কারণটা যেটা ছিল, মাঝখানে তো বাজার অনেক উঠেছে, আমরাও বলেছি, আপনাদের প্রোগ্রামের মাধ্যমেই বলেছি যে বেশি বেড়ে যাচ্ছে। ওখান থেকে মার্কেটটা যেটা হয়েছে, এখন পড়ার মাত্রাটা একটু বেড়ে যাওয়ার কারণটা হলো কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ যারা বড় ইনভেস্টর যাদেরকে আমরা বুঝি, তাদের প্রফিটের মাত্রাটা একটু বেশি ছিল। এবং তারা দেখছে যে তাদের কেনা দামের কাছাকাছি আছে, তারা মনে করছে যে এখানে যদি আমি শেয়ারগুলো ছেড়ে দিই আরও কম রেটে হয়তো পাবো, এই চিন্তা করেই তারা হয়তো বিক্রি করছে। এবং তাদের দেখে দেখে আমরা যারা ছোট ইনভেস্টর বা মিডিয়াম ইনভেস্টর যারা আছে, তারাও শেয়ারগুলো ছেড়ে দিচ্ছে আরও কম রেটে পাওয়ার আশায়, যদিও তাদের লস হচ্ছে। এখানে একটি বিষয় আপনিও ভালো করে জানেন যে প্রকৃত কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাজারের সাথে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, আপনি যেটা বলেন এটি একটি কারণ হতে পারে, কিন্তু এই কারণেই আমার মুনাফা হয়েছে, সে কারণেই আমি বিক্রি করে রাখবো, আরও বাজার পড়বে হঠাৎ করে যেভাবে পড়ছে, এটির কোনো যৌক্তিক কারণ আছে কিনা। আপনি দেখেন, যদি আজকে আমরা একটা দেখি, আজকে শেয়ার বীজ পত্রিকা একটা নিউজ করেছে যে উত্থানের নায়করাই পতনের ভূমিকায়। যে শেয়ারগুলো বেড়েছিল, যেগুলো বাড়ার কারণে বাজার একটা ইতিবাচক ধারা এসেছিল, সেই শেয়ারগুলো কিন্তু সবচেয়ে বেশি পড়ছে। আপনি যদি দেখেন ইসলামী ব্যাংক, লঙ্কা বাংলা, তারপরে ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলোর যেগুলো লিড দিয়েছিল, সেগুলোর কিন্তু পতনটা বেশি হচ্ছে। এবং এইগুলোর যৌক্তিক কোনো কারণ আছে কি না যে এতটা পড়ার? দেখেন, ইসলামী ব্যাংকের যে ব্যাপারটা ছিল, ওইটার সাধারণ মানুষের যে পারসেপশন ছিল যে শেয়ারগুলো, আপনি দেখেন এটা 55 পর্যন্ত উঠেছিল, 55 এবং মোর দেন দ্যাট। এবং বাজারে একটা ধারণা ছিল যে তারা এবার ভালো ডিভিডেন্ড দিবে, পাবলিক এক্সপেকটেশনও ছিল তাই। কিন্তু যখন তারা 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, তারপর থেকে কিন্তু ব্যাংকটা পড়া শুরু করলো এবং অলমোস্ট 20 টাকা বা প্রায় 50%-এর উপরে শেয়ারটা পড়ে গেছে। প্রশ্ন, আপনি যেটা বললেন যে পাবলিক ধারণা করেছিল, ইসলামী ব্যাংকের মতো শেয়ার কি, এটা কি ব্যক্তি বিনিয়োগকারী এই পর্যায়ে নিয়েছে দামটা? না, ব্যক্তি বিনিয়োগকারী ছিল, তাহলে তারাই এখন এটা ফেলছে। না, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তো, আপনি যদি দেখেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু হাই রেটে গিয়ে শেয়ার ইনভেস্ট করে না। তারা যখন এটা 27 টাকা থেকে 40 টাকা বা 45 টাকা উঠেছে, এরপর থেকে তাদের মনে হয় আর তারা ইনভেস্ট করেনি। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাদের ক্ষেত্রেও যেটা হয়, আমরাও সেই ক্ষেত্রে করি না। কিন্তু বাদবাকিটা যে করেছে, সাধারণ ইনভেস্টররা ওখানে বেশি ইন্টারেস্ট ফিল করেছে এবং তারা ওই জায়গায় ইনভেস্ট করেছে বলেই এই শেয়ারটা এত দূর গিয়েছে। কিন্তু যখন এটা ডিভিডেন্ডটা কমে আসলো, তখন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্মল ইনভেস্টরের সেল প্রেশারটার কারণে এটা এই অবস্থায় এসছে। আর লঙ্কা বাংলা অন্য যে শেয়ারগুলো আপনি বলেছেন, ওটার আমিও বুঝি না যে যৌক্তিক কারণটা কি এটা পড়ার। কারণ এটার একটা ডিভিডেন্ড গেল এবং রাইটও আছে, হোপফুলি এটা রাইটও পাস হবে, আগামী কয়েক মাসের মধ্যে এটা রাইটও পাস হবে। কিন্তু কেন এটা পড়ছে আমার বোধগম্য না। আর অন্যান্য শেয়ার যেগুলো বলছেন আপনি, যেমন সেন্ট্রাল ফার্মা, তারপরে আরো যেগুলো আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশ কিছু ভালো কোম্পানি কিন্তু পড়ে না। আপনি যদি আপনার যে ব্যাংক এবং লিজিং এর কারণে গত 2-3 মাস বাজারটা আপ ছিল, সেগুলো পড়ার কারণেই বাজারটা পড়ছে, এরকমই মনে হচ্ছে। নাদিম ভাই, আপনি তো গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করেন, দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন। এই সেক্টরে অনেকগুলো
মানে বড় আপনি যদি বলেন গার্মেন্টস বলেন, বড় টেক্সটাইল বলেন, কিংবা বাইং হাউস অনেক আছে বড়, সেগুলো কেন ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিচ্ছে না? তারা কেন ব্যাংক নির্ভরশীল হচ্ছে? ওকে, সো টু আনসার ইউ দ্যাট, মানে সিম্পল আনসার, আপনি যে কোশ্চেন ধরেন আপনি সালেহ সাহেবকে জিজ্ঞেস করলেন, ইফ ইউ আস্ক মি দ্যাট কোশ্চেন, সো আমি মনে হয় 30 সেকেন্ডটা কন্টিনিউ করতে পারতাম না, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট দিস, ঠিক আছে? এবং এইটাই আসলে আনসার করে, বিকজ গার্মেন্টসের মতো একটা বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেটা আমাদের 80% উপরে টোটাল এক্সপোর্টের ভ্যালু কিপ করে, সেই ইনভেস্টররা অথবা সেই গার্মেন্টস মালিকরা তারা আসলে জানি না ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। তাদের কোনো ক্যাপিটাল মার্কেটের কোনো ইন্টারেস্টই নাই। এবং যে আমি বলবো এটা দুই দিক থেকে সমস্যা, তাদের ইন্টারেস্ট নাই এবং তাদেরকে এডুকেট করার জন্য অথবা তাদের ইন্টারেস্ট গ্রো করার জন্য যারা মানে গ্রুপ আছে অথবা বডি আছে যারা, তারা আসলে সেই ধরনের কোনো স্টেপ নিচ্ছে না, হাউ টু এনকারেজ দেম, ঠিক আছে? সো তারা আপনি যে কথা বললেন, আমি যদি ক্যাপিটাল মার্কেটের দিকে তাকাই লাস্ট 5 ইয়ার্স যদি আমি দেখি, বেশ কিছু ছোট ছোট বা মধ্যম সারির গার্মেন্টস কিন্তু এসেছে। এবং আপনি যদি দেখেন যে আপনি বললেন যে এই সেক্টরে যারা কাজ করেন তাদের হয়তো ওই ধারণাটা নেই। আপনি যদি বিজিএম এর লিডারদের দেখেন যারা পাস্ট ছিলেন বা কারেন্ট আছে, প্রত্যেকের কিন্তু ব্রোকারেজ হাউস আছে। ওকে, প্রত্যেকে ব্রোকারেজ হাউস, দ্যাট ইজ দ্য আইরনি অফ দিস, আই উড সে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই এত বড় একটা সেক্টর যেটা 28 বিলিয়ন টার্নওভার লাস্ট ফিসক্যাল ইয়ারে, আই মিনস এক্সপোর্ট ভ্যালু, যেটাতে আমরা উই আর টকিং অ্যাবাউট 21 টু গো 50 বিলিয়ন টার্গেট। ওকে, এইটাকে আমরা ইনাগুরেট করতে পারছি না ক্যাপিটাল মার্কেটের সাথে, এটাকে লায়াস করতে পারছি না, এটাকে, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আপনি যদি দেখেন ওভার 4,000 or 5,000, over 5,000 garments, I would say, there are how many companies in the stock exchange? Dhaka exchange is 47, including the spinning and denim mills and all these things. So sewing factory, I mean real garment manufacturing factory কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, I don't think it's more than 5, because they are not interested. The interested কারণ কেন নাই? আমি যেটা বলবো, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বেলায় আমি যেটা বলবো, উই আর বিলিভার ইন দ্য লাইন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য চেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে? এবং উই কিপ পেশেন্ট অলওয়েজ, কারণ আমি যদি আজকে একটা অর্ডার পাই, এটার পেমেন্ট পাবো আই উড সে আফটার 6 months or ইভেন আফটার 8 months। ওকে, শেয়ার মার্কেটে আমাদের যেটা হচ্ছে, যেটা মিস্টার সালেহ সাহেব বলতেছিল, ইস আই উড সে ইস টোটালি গ্যাম্বলিং, ঠিক আছে? এবং এই গ্যাম্বলিংয়ে আসলে আসার মতো, কারণ আপনি যদি চিন্তা করেন গার্মেন্টস মালিকটা কী পরিমাণ ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, তারা যদি সেই ব্যাংক ইন্টারেস্টকে কনসিডারেশনে রাখে, যদি মাথায়, যদি ক্যাপিটাল মার্কেটে তারা এই টাকাটা নিতে চায়, ইটস ইজি অপশন ফর দেম, ইট শুড বি ইজি অপশন ফর দেম। আপনি গ্যাম্বলিং বললেন, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি তো উদ্যোক্তা, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে ধরেন 10 কোটি টাকা তুলবেন বা 20 কোটি 50 কোটি টাকা তুলবেন, যেটা আপনি ব্যাংক থেকে তুললে আপনাকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এখানে গ্যাম্বলিং এর সাথে সম্পর্কটা কি? জি, মানে এখানে আপনি যে বললেন এটা গ্যাম্বলিং, এটা গ্যাম্বলিং এর সাথে একটা সম্পর্কটা কি? এইখানে এই আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন, এটা হচ্ছে যারা প্রতিদিন ট্রেড করে তাদের জন্য। বিকজ গার্মেন্টস ওনাররা আপনি যদি দেখেন, উই আসলে উই এক্সপেক্ট অ্যান্ড উই ওয়ার্ক ইন দ্য ফেয়ার ট্রেড পলিসি, ঠিক আছে? সো স্টক এক্সচেঞ্জে এখন যেটা হয় যে আমি যেটা দেখলাম, আপনি যে রিপোর্ট যে পত্রিকার কোট করতেছিলেন, আপনার লাস্ট 6 মাসে আপনার প্রায় 200-র উপরে সূচক বেড়েছিল খুব সম্ভবত, বাট এখন এটা পতনের দিকে। মার্কেটটাই তো সেরকম, ক্যাপিটাল মার্কেট তো সেরকম উঠবে পড়বে, হ্যাঁ উঠবে পড়বে। সো এই যে বাট এই উঠবে পড়ার মধ্যে আই উড সে যে এটা আসলে অনেক কিছু আছে যেটার কারণ আসলে তাদের মতো এক্সপার্টরা বলতে পারতেছে না, যেটা কেন পড়তেছে অথবা কি পড়তেছে। সো এবং ক্যাপিটাল মার্কেটে যে অ্যাডভান্টেজ, আপনি বলতে যাচ্ছেন যে আপনাদের মতো যে পোশাক শিল্পের যারা সাথে যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তারা আসলে পর্যাপ্ত ধারণা নাই এবং তারা মনে করেন যে এখানে আসলে হয়তো লোকসানের সম্ভাবনাই বেশি লাভের চেয়ে, তাই কি? লোকসান না, তারা আসলে বুঝতে, তারা আসলে ব্যাপারটা বুঝে না। আই উড সে তাদের আসলে ব্যাপারটা তাদেরকে বোঝানো হয় না, দুই দিকে বলতে হবে না। এই দায়টা তো সালেহ ভাইদের কাছে যে আপনারা 54টা মার্চেন্ট ব্যাংক, আপনারা কিন্তু আপনাদের একটা যে নিয়ম আছে যে আপনাদের প্রতি বছর যে কোম্পানিগুলোকে আনতে হবে প্রতি বছর, আপনারা কিন্তু বেশিরভাগ কোম্পানি কিন্তু আইপিও নিয়ে আসতে পারছেন না। তাহলে এই যে এখনই কিন্তু একজন ব্যবসায়ী বললেন যে তাদের ধারণা নেই বা তাদের কাছে ওই যাওয়া হয় না। না, হয়েছে কি, আমরা আসলে যাই, আমরা যেগুলো প্রসপেক্টিভ কাস্টমার যারা আছে বুঝতেছি যে তাদের ফাইন্যান্সিয়াল নিড আছে এবং তাদের গ্রো করার একটা জায়গা আছে, সেসব ক্ষেত্রে আমরা
অবশ্যই দেখা করি, মার্কেটিং করি, আমরা আমাদের জিনিসগুলো তাদেরকে বুঝাই এবং তাদের যে ড্রব্যাকগুলো আছে সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করি। হয় কি অনেক ক্ষেত্রে অনেক মালিকপক্ষ মনে করে যে আমার বিজনেসটা আমার হাত থেকে সরে যাবে, কিন্তু তাদের এই ধারণাটা থেকে যতদিন না তারা বের হয়ে আসতে পারবে ততদিন তাদের পক্ষে সম্ভব হবে না এই ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তোলার। তবে আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করছি। আপনি দেখেন আমরা কিন্তু শেয়ার বাজার ফেয়ার ইটস বিং 2001 থেকে আমরা শেয়ার বাজার ফেয়ার করছি, মাঝে কিছুদিন অফ গিয়েছিল। ওখানে আমাদের মেইন কাজ ছিল কি স্পন্সর যারা আছেন তাদেরকে বোঝানো, তাদেরকে এডুকেট করা, তাদেরকে প্রপার গাইডলাইন দেয়া, তারা কিভাবে বাজারে আসবে, তাদের ইকুইটি কতটা দরকার পড়বে, তারা কোনভাবে কী ওয়েতে বাজার থেকে টাকা তুলতে হবে। অনেকে যারা একটু দূরদর্শিতা, যারা মনে করছে যে বাজার থেকে টাকা তুললে তাদের জন্য ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, তারা বাজারে এসছে। আপনি যদি দেখেন গত 5-6 বছরে অনেকগুলো স্পিনিং মিল এবং নিটিং কিন্তু বাজারে এসছে এবং দে আর গুড। আপনি যদি এনভয় টেক্সটাইলকে দেখেন বাজারে এসছে, প্যারামাউন্ট টেক্সটাইল, মতিন স্পিনিং, এরকম অনেক বড় বড় কোম্পানি স্পিনিংগুলো এসছে, কিন্তু গার্মেন্টস মালিকদেরকে আমাদের এখনও ওইভাবে টাচ করা হয়নি। তো হোপফুলি আমরা নেক্সট চেষ্টা করছি। আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যেও আছে, আমাদের অ্যাসোসিয়েশনও আছে, তারাও আলাপ আলোচনা করছে যে এটাকে কিভাবে আমরা টাচ করতে পারি এবং তাদেরকে কিভাবে বাজার আনা যায় সেই নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ হোপফুলি আপনি অদূর ভবিষ্যতে দেখবেন অনেক গার্মেন্টস মালিকরা বাজারে আসছেন। নাদিম ভাই, আরেকটি বিষয়, আপনি যে কোম্পানিটার সাথে জড়িত সেটি তো একটি বিদেশি কোম্পানি, তো এইখানে আপনি ফরেনারদের সাথে কাজ করেন। আপনি যদি ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট দেখেন, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট দেখেন, এখানে ক্যাপিটাল গেইন কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বেশি ইন্ডিয়ার চেয়ে। তো যারা ফরেন ইনভেস্টমেন্ট করে তারা কেন বাংলাদেশে আসছেন? আপনি তো ফরেনারদের সাথে কাজ করেন, তারা তো বাংলাদেশে মুনাফা করতে আসে। ওকে, সো ফরেন ইনভেস্টার কেন আসে না? সো অ্যাজ ইউ সেড যে আমার এটা মাল্টিনেশনাল কোম্পানি, ওকে, সো উই হ্যাভ অফিস ইন ডিফারেন্ট লোকেশন অফ দ্য ওয়ার্ল্ড। সো ইফ ধরেন আমার পার্টনার যারা আছে তারা যদি আমার কাছে বলে যে হাউ অ্যাবাউট ইনভেস্টিং ইন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট, যেহেতু আমি নিজে জানি না, আমি তাদেরকে কিছু বলতেই পারবো না। আই উড নট প্রেফার হিম। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। মানে সালেহ সাহেব যে কথা বলতেছিল, আমি শুধু তার সাথে একটু মানে তাকেই জিজ্ঞেস করতে চাই যে এই যে ট্রেড ফেয়ার অথবা এই যে যা কিছু বলতেছেন, এই পলিসি মেকাররা হোয়েদার দে টুক এনি ইনিশিয়েটিভ টু ক্যাম্পেইন দিস, যে কী গেইন তারা করবে, এই ইনিশিয়েটিভগুলো কোনো আছে কিনা, এই মেসেজ কি তারা কনভে করতে পারছে কিনা এন্টারপ্রেনারদেরকে যে ওকে দিস ইজ দ্য থিং ইউ উইল গেইন ইফ ইউ কাম টু দ্য ক্যাপিটাল মার্কেট ইনস্টেড অফ দ্য ব্যাঙ্ক। ওকে, তারপরে তারা যে ফেয়ারগুলো আয়োজন করে অথবা যেই এগুলো কি কোনো অ্যানালাইসিস আছে কিনা যে কতগুলো টার্গেট কাস্টমারকে তারা হিট করতে পারছে, হাউ মেনি, মানে উনি যেটা বললো যে তারা বেনিফিট বুঝাইছে, সো আউট অফ 100 কতজন তার মধ্যে, আই এম টকিং অ্যাবাউট গার্মেন্টস ওনার অনলি, গার্মেন্টস অর গার্মেন্টস টেক্সটাইল রিলেটেড, ওকে, কতজন বেসিক্যালি তারা ওকে আমরা ক্যাপিটাল মার্কেটে থেকে টাকা নিব এই চিন্তা করছে। মানে এটাকে আমি যেটা বুঝি এটাকে প্রপারলি আসলে পলিসি মেকাররা এটাকে প্রপারলি গাইড করতেছে না, কোনো ক্যাম্পেইনিং নাই, ওকে, এবং প্রপার দ্য এন্টারপ্রেনার ট্রেনিং নাই কোনো, হোয়াট আই উড সে, যে কারণ আমরা আপনাদের একটু বুঝতে হবে গার্মেন্ট এন্টারপ্রেনার যারা আছে, কারণ গার্মেন্ট বাংলাদেশে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে লেট 70s অথবা আর্লি 80s। সো তখনকার সময় যারা এন্টারপ্রেনার ছিল দের আর ফিউ, এবং ওই সময় আপনি বুঝেন মানে এক্সেপ্ট মানে কিছু লোক ছাড়া, মানে 2-1 লোক ছাড়া বাকি কিন্তু স্কলাররা ওই ট্রেডটা শুরু করে নাই, ঠিক আছে। শুধু হয়তো মালিক পক্ষের 1-2 জন আছে, বাট আদারওয়াইজ মিড লেভেল ম্যানেজমেন্ট অথবা বিলো জাস্ট ইমিডিয়েট বিলো টু দ্য ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান বড় ডিরেক্টর যারা ছিল আসলে তারা 4th ক্যাটাগরি অথবা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, ঠিক আছে। সো তারা ক্যাপিটাল মার্কেট, তারাই কিন্তু আজকে অথবা পরবর্তী 10-20 বছর পরে তারা এন্টারপ্রেনার। সো তারা যেই ব্যবসাটা বুঝে, তারা বুঝে ইজি বিজনেসটা, হাউ টু টেক অর্ডার্স ফ্রম কাস্টমার অ্যান্ড হাউ টু ডেলিভার ইট, ওকে। অ্যান্ড তারা কি বুঝে যে টু ডু দিস আমাকে কে সাপোর্ট করবে, দেয়ার ইজ এ ব্যাঙ্ক ইজ দ্য ওয়ান স্টপ আপনার সাপোর্টিং সেন্টার। সে ব্যাংকের ব্রাঞ্চে যাচ্ছে, ব্রাঞ্চের সাথে কথা বলতেছে, দিস ইজ দ্য থিং। আমি ব্যাংক ম্যানেজারও চলে আসছি। আমি আসলে ভাই নাদিম ভাই যে কথাটি বললেন, যদি আপনাদের উপরই দোষটা যাচ্ছে, কারণ কিছুদিন আগে প্রধানমন্ত্রী ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করলেন এবং সেখানে আপনি এই প্রোগ্রামটার সাথে সম্পৃক্ত আছেন, এসএসসির করছে, সম্প্রতি তারা একটা প্রোগ্রাম করেছে খুলনায়। তো
নাদিম ভাই তো বলছে তারা তাদের কাছে যে ধরনের ক্যাম্পেইন করা দরকার সেটা আপনারা করছেন না, কিন্তু এত বড় একটা প্রোগ্রাম আপনারা হাতে নিয়েছেন বিএসসিসি, কই সেটা মানে না এখনো আমাদের ওই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা পুরো দমে চালু হয়নি, কারণ আমরা এখন চলছে আমাদের ট্রেনিং, মানে যারা আমরা ট্রেনিং দিব তাদেরকে আগে ট্রেনিং দিচ্ছে, আমাদেরটা মানে হোপফুলি এই মাসে শেষ হয়ে যাবে, দেন আমরা ন্যাশন ওয়াইড প্রোগ্রামে যাব এবং ইটস এ ভাস্ট প্রোগ্রাম, আপনার অনেক বড় বড় প্রোগ্রাম হবে, তখন আমরা টাচ করবো। আমি আমার যারা সংগঠন আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং হোপফুলি তারাও বুঝতেছে যে এই জিনিসগুলো সবাইকে টাচ করা উচিত। আপনি দেখেন ওই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে কিন্তু আমরা হাউস ওয়াইফদেরকেও বাদ দিইনি, হাউস ওয়াইফ থেকে শুরু করে বড় বড় এন্টারপ্রেনিয়র যারা আছে সবাইকে টাচ করব। যেহেতু সবাইকেই টাচ করবো, এখন আমাদের সুযোগ আসছে তাদেরকে এডুকেট করার এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো ইন ফিউচার। আপনারা করবেন। বাজারটা যে পর্যায়ে ছিল গত 6 বছর ধরে যে বাজার খারাপ, সেই জায়গা থেকে বাজারটা একটু উঠেছিল এবং সবাই বলছে যে এই জায়গায় বাজার স্টেবল হবে, এখান থেকে হয়তো সামনের দিকে যাবে, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বাজার যেভাবে পড়ছে আবারও তো মনে হচ্ছে সেই 11-12। না ভাই দেখেন, বাজার কিন্তু পরেই ওঠার জন্য পড়ছে, একটা সার্টেন টাইমে গিয়ে আবার উঠবে এবং আপনিই কোশ্চেন করবেন বাজার কেন এত বাড়ছে। তো এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এই মানে এখন যারা এই পতনে লোকসানে বিক্রি করবে তারা হয়তো মানে আফসোস করবে। আমরা সবসময় বলি শেয়ার বাজারে কখনোই লস দিয়ে শেয়ার বিক্রি করা উচিত না, আপনি একটু ধৈর্য ধরবেন। আমরা বারবার বলি যে ধৈর্য ধরার কথা নিয়ে আপনি অনেক প্রোগ্রাম করেছেন এবং যারা ধৈর্য ধরেছে এবং যারা খুবই ঠান্ডা মাথায় ট্রেডগুলো করে তারা আমার ধারণা তারা লস করে না, হোপফুলি তারাও লস করবে। যদি আপনি আজকে বাজার দেখেন যে বাজারে প্রায় 50 পয়েন্টের বেশি পড়েছিল, এখন কিন্তু বাজারটা একটু ওখান থেকে একটু ব্যাক করেছে এবং সেখানে যদি দেখেন যে টেক্সটাইলগুলো একটু ভালো অবস্থানে আছে, তো এইটার কোনো আলাদা কোনো কারণ আছে কিনা? না, টেক্সটাইল সেক্টরটা তো মানে নাদিম ভাই যেটা বললেন যে টেক্সটাইল সেক্টরটা ইটস এ গ্রোয়িং সেক্টর এবং আরও গ্রো করবে এবং সাধারণ মানুষের আস্থাও আছে এর উপর। আপনি তো বুঝেন আস্থা যতদিন থাকবে সেই সেক্টরগুলো গ্রো করবেই এবং আস্থার জায়গাটা টেক্সটাইল সেক্টরটা, লাস্ট কিছুদিন ব্যাংকিং সেক্টরটা ছিল, আবার টেক্সটাইল সেক্টরটায় আসছে। যেহেতু টেক্সটাইল সেক্টরটার প্রতি মানুষের আস্থা কিছুটা বাড়ছে আর ওদের প্রত্যেকটা কোম্পানি মনে হয় জুন ক্লোজিং, তো জুন ক্লোজিং তো কাছে আসছে, ডিভিডেন্ড পাবে তারা, এই আশা করে টেক্সটাইল সেক্টরটা একটু বাড়ছে এবং আমার মনে হয় এটা কন্টিনিউ করবে। পোশাক খাতের যে বর্তমান অবস্থা আপনার কি মনে হয় যে আমরা একটু বিভিন্ন যদি আমরা ব্রেক্সিট দেখি বা আমেরিকার অবস্থা যদি দেখি, আমাদের রপ্তানিটা কি যে গ্রোথটা, সেই গ্রোথটা মানে গ্রোথ আছে কিন্তু সেই গ্রোথটা ফাস্ট না কেন? ওকে, গ্রোথ আপনি জানেন কি না যে ফার্স্ট 9 মান্থস মানে যা টার্গেট ছিল তার থেকে আমরা কমে আছি, ঠিক আছে? সো এটা দুইটা কারণ। আপনি যদি ফিসক্যাল ইয়ার কম্পেয়ার করেন, লাস্ট ইয়ারের গ্রোথ ছিল, লাস্ট ইয়ারের গ্রোথ 10%, ইট ওয়াজ আই মিন অ্যাজ পার ইপিবি অর BGME, ওকে? সো ইট ওয়াজ 28 billion, 28 point something billion, সো গ্রোথ ওয়াজ 10% অ্যাবাউট, ওকে? সো 9 মান্থের আমি যতটুকু রিপোর্ট পেয়েছি তাতে গ্রোথ যা টার্গেট লেভেল ছিল তার থেকে কম। 2 reason that the buying price has been reduced a lot, ওকে? বায়াররা আগে সেই দামে আর কিনতে চাচ্ছে না তারা, ওকে? দে আর সেইং আপনার একটা জিনিস বুঝতে হবে, ইউরোপ আমাদের মেইন মার্কেট। আপনি যদি লাস্ট এক্সপোর্ট বলেন 64% ওয়াজ অ্যাবাউট উই শিফট টু ইউরোপ অনলি, ওকে? 18% ইন USA and others are in balance is the rest of the world, okay? So Europe, they are স্ট্রাগলিং, তাদের ইন্টারনাল ইকোনমিতে তারা স্ট্রাগল করতেছে। সো দে আর অলসো কাটিং দেয়ার কস্ট, in terms of lifestyle and everything. যেই লোকটা আগে 5টা টি-শার্ট পরতো সপ্তাহে, ফর এক্সাম্পল, সে এখন 2টা টি-শার্ট পরতেছে। সালে ভাই, যদি এই মুহূর্তে আমরা যেটি বাজারের অবস্থান যদি দেখি, খুবই খারাপ, আপনার 67 পয়েন্টস নাই, এই অবস্থাটা কেন? আপনি বাজারের যে সবগুলোই তো ঠিক আছে, মানে এমন কোনো মেজর চেঞ্জ আসে নাই। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন স্টেক হোল্ডাররা বলছেন বিএসসিসির কোনো সিদ্ধান্ত, কেন্দ্রীয় ব্যাংকের কোনো সিদ্ধান্ত কিংবা সরকারের কোনো সিদ্ধান্ত, এখন তো কোনো ডিসিশনই আসে নাই, তাহলে বাজারের এই অবস্থা কেন? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আনফরচুনেট ব্যাপার, কারণ আমরা যারা এই মার্কেট রিলেটেড কাজ করি, কারণ আপনি দেখেন আমরা কিন্তু আমি কিন্তু একটা শেয়ারও সেল, উল্টা আমরা বাই করছি, কিছু ক্ষেত্রে আমরা বাইয়ে আছি। কেন এটা হচ্ছে? এটা সাধারণ ইনভেস্টরদের প্যানিকের কারণে কিছুটা হয়ে থাকে,
কারণ ওনারা মনে করছে 2010-এর যে ঘটনাগুলো ঘটেছিল ওনারা কেউ কেউ চিন্তা করা শুরু করেছে এটা আবার ওই পর্যায়ে যায় কিনা, তো আমার হাতে যে টাকাটা আছে ওটাকেই আমি সেভ করি, এই চিন্তা ভাবনা করেও অনেকে সেলে আছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই অবস্থাটা থাকবে না, ওনারা আবার ইনভেস্টমেন্টে আসবে এবং বাজার একটু শেকের কারণে এই বিষয়টা হয়েছে, কিন্তু এই অবস্থাটা থাকবে না এবং আমার ধারণা 2-1 দিনের মধ্যে এই অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। একটি অভিযোগ কিন্তু আছে, বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংক, অনেক মার্চেন্ট ব্যাংকের এই অভিযোগটা আছে যে বাজার যখন একটু ভালো হওয়া শুরু করে, বিশেষ করে কোনো শেয়ার যদি মুভমেন্ট করে, তার প্রাইস যদি বাড়ে, তখন দেখা যায় যে বিএসইসি ডিএসসি থেকে যে পরিমাণে তাদেরকে কোশ্চেন করা হয়, এই যে এখন টানা 2 সপ্তাহ ধরে বাজার পড়ছে, এখন কিন্তু বিএসইসিও চুপ, ডিএসসি বা সিএসসিও চুপ, এই যে এখন একটা কোনো কোশ্চেন করে না কেউ যে কেন বাজার পড়ছে, কেন 2 সপ্তাহ আগে 67-66 টাকার লঙ্কা বাংলা এখন 50 টাকা, এটা কেউ কোশ্চেন করে না। ইসলাম ব্যাংকের অবস্থা কেন, মানে এই কোশ্চেনটা না করা কিংবা যখন বাড়ে তখন করা, এর মানে কি তারাই চাচ্ছে না যে বাজার বাড়ুক? দেখেন হাসিফ ভাই, এখানে মানে কি বলবো আমি নিজেও বুঝছি না, কারণ একটা শেয়ার যখন বেড়ে যাচ্ছে এসএসসি ডিএসসি থেকে অনেকগুলো কোয়েরি আসে, কিন্তু যখন পড়ে যায় এই কন্টিনিউয়াসলি পড়ছে, আজ পর্যন্ত এসএসসি বা ডিএসসি একটা কোয়েরিও দেয়নি। এটা কেন দেয়নি, কী কারণে ওনারা এই কাজগুলো করছে, এটা ওনারা জানে, কারণ এখানে আমারও তার মানে সাধারণ বিনিয়োগকারীরা যে দুঃখিত, সাধারণ বিনিয়োগকারীরা যে কথাগুলো বলেন, তারা যে বিষয়গুলো দেখেন সেটাই সত্য। হোপফুলি মেবি ইট মেবি, আই এম নট শিওর এট অল, হতে পারে। নাদিম ভাই, যে কথাগুলো আপনি শুনলেন তাতে এই ধারণাই কি আপনাদের, মানে যারা এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না, তাদেরকে এই ধারণায় যেখানে আসলে টাকা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, রেগুলেটর যারা আছেন তারা মানে টাকা যায় কিভাবে সেটার ব্যবস্থা করেন, টাকা থাকে কিভাবে সেটার ব্যবস্থা করেন না? ওকে, আপনি যদি আপনার প্রোগ্রামটা রিওয়াইন্ড করে দেখেন, আই বিলিভ আপনি এই পর্যন্ত মিস্টার সালেহকে তিনবার কোশ্চেন করছেন যে এই অবস্থা কেন, বাজারের এই অবস্থা কেন, এবং প্রতিবারই আমার মনে হয় না উনি আপনাকে প্রপার সদুত্তর দিতে পারছেন, যার জন্য আপনি ঘুরে ফিরে ওনাকে এই কোশ্চেনটাই করতেছেন। সো ম্যাথমেটিক্যালি বেসিক্যালি হি হ্যাজ নো অ্যান্সার টু আনসার ইউ। ওকে, অ্যান্ড ওইখানেই অনাস্থার জায়গাটা, এই আস্থার জায়গাটা আপনাকে ব্যবসায়ীদেরকে আস্থার জায়গাটা আনতে হবে বিনিয়োগের জন্য। মানে আমার যা উনি যতবারই আপনাকে রিপ্লাই দিচ্ছে, হোপফুলি, বিশ্বাস, আশা করি, সো অল দিস আর মানে আই মিন ক্রসিং ইউর ফিঙ্গার অ্যান্ড লুকিং ফর সামবডি এলস টু রেস্কিউ ইউ। ওকে, বাট being a merchant CEO of the merchant bank out of 56 or 52, মানে they should have the proper answer যে কীভাবে এটা কোথায় ভুল হয়েছে, কেন এটা হয়েছে, কীভাবে এটা ফিউচারে অ্যাভয়েড করা যাবে। আর আপনি যে সাধারণ বিনিয়োগকারীদের কথা বলতেছেন, অথবা উনি যেটা সাধারণ বিনিয়োগকারীদের কথা বলতেছিল, আমাদের সাথে এই যে তাদের অ্যাসোসিয়েশন, যেটা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তার পাস্ট প্রেসিডেন্ট আছে, উনি আমাদের সাথে ফোনে আছেন। হাফিজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মার্কেটের এই অবস্থা কেন, মানে আজকের যদি বাজারে দেখেন, এটি তো আসলেই হতাশাজনক, কারণটা কি? আসলে অনেকগুলো কোম্পানির ডিভিডেন্ড এসে গেছে যেগুলো ডিসেম্বরে ফাইনাল ছিল, এখন জুন ফাইনালকে সামনে রেখে অনেকগুলো কোম্পানিতে ফান্ডিং বা ইনভেস্টমেন্ট হচ্ছে, যেগুলোর আর্নিং ভালো বা পি রেশিও ভালো, সেগুলোতে ফান্ডিং হচ্ছে। তবে ট্রেডিশনালি যদি দেখেন, বেশ কত বছরের ইতিহাস যদি দেখেন, এপ্রিল মাসটা বরাবরই কিন্তু মার্কেট একটু স্লো যায়। তো ওই স্লোটারই বোধহয় সুযোগ নিচ্ছে নাকি একটা গ্রুপ, সেটা দেখতে হবে। এবং ওই কারণে যারা প্রফিট টেকিং করছে তারা একটু সাইডলাইনে বসে আছে, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট বডি যারা আছে তারা সাইডলাইনে বসে আছে বলেই কিন্তু মার্কেটে কোনো বাই প্রেশার আসতেছে না। বাট একটা কথা ঠিক, যারা এইসব প্রেশার লক্ষ্য করে যারা সেল করে দেয়, মার্কেট কিন্তু যথেষ্ট লোতে চলে আসছে, যারা সেল করে দেয় তারা কিন্তু বরাবরই লস করে। মার্কেট কিন্তু এক পর্যায়ে নো সেল পজিশনে চলে যাবে, অর্থাৎ সেল করার মতো শেয়ার এইসব রেটে আর থাকবে না। অতএব এক জায়গা না এক জায়গা থেকে মার্কেট ঘুরতেই হবে। যারা আমরা সিজন মার্কেটে আছি, অনেক প্রতিযোগিতা মার্কেটে আছি, বা যারা আমাদের মূল্যবান বিনিয়োগকারীরা যারা আছেন, তাদের প্রতিও দেখে দেখে শেয়ার ইনভেস্ট করতে হবে, তাহলে এই মার্কেট থেকে ডেফিনেটলি প্রফিট নেওয়া সম্ভব এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাই, যখন মার্কেট বাড়ে তখন একটা গ্রুপ অত্যন্ত তৎপর হয়ে যায়, তারা আজে বাজে মন্তব্য করেন। এই সুযোগে আমি বলতে চাই, দে শুড রিফ্রেন ফ্রম ডুইং দিস। মার্কেট বাড়লে তারা মন্তব্য করেন,
মার্কেট পড়ে গেলে তারা কোনো কথা কেন বলেন না? হাফিজ ভাই, এই প্রশ্নটাই আপনার এর সাথে একটু অ্যাড করতে চাই, যেটি হচ্ছে যে আপনি বিভিন্ন মন্তব্য করেন, বিভিন্ন আমরা মিডিয়ায় আমরা বিভিন্ন কথা বলি, ইলেকট্রনিক মিডিয়া কিংবা পত্রিকায়ও দেখা যায় যে বিভিন্ন ধরনের কেন বাড়ছে এই কোশ্চেনটা সামনে চলে আসে, কিন্তু রেগুলেটর যারা আছেন, আপনি যদি ডিএসসি সিএসসি কিংবা বিএসএসসি দেখেন, তারাও কিন্তু একই ধরনের কোশ্চেন করে। এখন তারা চুপ কেন? আপনি তো এর সাথে একটা পার্ট, আপনি তো মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আপনি কেন এই কোশ্চেনটা করছেন না যে এখন তোমরা কেন চুপ? আমি তো এই প্রশ্নটাই বললাম যে যখন মার্কেট বাড়তে থাকে বা একটু বাড়লেই তখন অনেক প্রশ্ন চলে আসে, মার্কেট কেন বাড়তেছে আমরাই বলি বা রেগুলেটরি বডি থেকে বলা হয়। এখনো সেই, যদিও এটা রেগুলেটরি বডির দায়িত্ব না, মার্কেট যদি এখন দায়িত্ব না হয় তাহলে যখন বাড়ে তখন বলার দায়িত্ব কি তাদের আছে? আপনি যদি বিএসসির যদি ল দেখেন, সেখানে কিন্তু কখনো বলা নেই যে কোনো শেয়ারের দাম বাড়লে বিএসসি কোশ্চেন করবে। তাদের যদি অস্বাভাবিক মনে হয় তাহলে যখন বাড়ে তখনই অস্বাভাবিক মনে হয়, যখন কমে তখন অস্বাভাবিক মনে হয় না? না, অবশ্যই হয়। এই জন্যই আমরা বলি যে মার্কেট নিয়ে কোনো মন্তব্য কারোরই করা উচিত না, ইভেন আমরাও মার্কেট নিয়ে কোনো কথা বলা উচিত না। বাট শুধুমাত্র মার্কেটকে অ্যাওয়ারনেস করার জন্য যেহেতু আমাদের দায়িত্ব চলে আসে, যেহেতু আমরা এই মার্কেটের একটা পার্ট, এই জন্যই আমরা বলি। এবং আমরা সবসময় যারা বিনিয়োগকারী আমাদের তাদেরকে সবসময় বলি যে ভাই আপনারা হতাশ হবেন না, এই মার্কেটে একটা জায়গায় থামবে, একটা জায়গায় উঠবে, এইটাই মার্কেটের ধরন বা চরিত্র। এখানে যখন মার্কেট বাড়বে তখন প্রফিট টেকিং হবে, খুবই ন্যাচারাল। আবার পড়লে পরে সেখানে আবার বাই আসবে, সেটাও ন্যাচারাল। তো মার্কেট যেভাবে পড়তেছে সেইভাবে কিন্তু লক্ষ্য করে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত এবং কিছু কিছু আশ্বাসমূলক বক্তব্য দেওয়ার মনে হয় সময় এসে গেছে। হাফিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাদিম ভাই, যদি আপনার জায়গায় থাকেন এবং এই যে হাফিজ ভাই যে কথাগুলো বললেন, উনি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পাস্ট প্রেসিডেন্ট ছিলেন, তো এই ধারণার উপর আপনার কি মন্তব্য, যে আপনি কি বলতে চান? আমি যদি ওনার কথা কারেক্টলি বুঝে থাকি এবং সালেহ সাহেব যেটা বললেন, আপনি দেখেন আমরা একটা মার্কেট নিয়ে কথা বলতেছি, শেয়ার মার্কেটে, যেখানে আপনি সাধারণ বিনিয়োগকারীরা হতাশ। ওকে, আপনি আমাকে যেটা একটু আগে জিজ্ঞেস করতেছিলেন, গার্মেন্টস অথবা আরএমজি সেক্টরের এন্টারপ্রেনাররা আসতে চাচ্ছে না ক্যাপিটাল মার্কেটে, দে আর নট এনকারেজ টু কাম হেয়ার। সো হু ইজ গেইনিং আউট অফ দিস? নোবডি। আই মিনস নতুন এন্টারপ্রেনার আসতেছে না, ফরেন ইনভেস্টার ক্যাপিটাল মার্কেট ইউজ করতে চাচ্ছে না, গার্মেন্টস এত বড় একটা $20 বিলিয়ন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সে আসতে চাচ্ছে না। এখানে সাধারণ বিনিয়োগকারীরা হতাশ। আমরা অতীতেও দেখেছি যে রাস্তায় ভাঙচুর, দিস দ্যাট, তারা পথে বসে গেছে, এই ওই অনেক কিছু। সো দেন হু ইজ গেইনিং আউট অফ দিস? এইটাই আমাদেরকে বের করতে হবে এবং আমার যা মনে হয় এটা বের করতে পারলেই সমস্যার দুই দিকেরই সমাধান হবে। এবং আপনি আরেকটা যেটা কথা উনি বলতেছিলেন যে সাধারণ বিনিয়োগকারীদের যে প্যানিক হয়ে যায়। সো আমার কোশ্চেন টু ইউ অলসো, আপনারা যারা মিডিয়ায় আছেন, এই প্যানিক নেই সাধারণ বিনিয়োগকারীদের, তাদের যে এই যে আপনি বললেন ডিসেম্বর এন্ডিং অথবা এই যে জুন এন্ডিং, যেটা উনি হাফিজ সাহেব বলেছিল যে ন্যাচারাল, সো এই অ্যাওয়ারনেসকে আপনারা করতে পেরেছেন কিনা? সাধারণ বিনিয়োগকারী তো জুন এন্ডিং বোঝে না, সাধারণ বিনিয়োগকারী আপনার ডিসেম্বর এন্ডিং বোঝে না। সো তাকে বোঝানোর জন্য মিডিয়া কতটুকু দায়িত্ব নিচ্ছে, এই মার্চেন্ট ব্যাংকাররা কতটুকু দায়িত্ব নিচ্ছে, তাদেরকে মানে কোনো কি লিফলেট হোক, ট্রেনিং হোক, অথবা এমন কিছু কি আছে কিনা তাদের জন্য সাধারণ? কারণ আমি সাধারণ বিনিয়োগকারী, আই নেভার এভার ইনভেস্টেড। ওকে, সো আমি যদি আজকে শেয়ারে আমি ইনভেস্ট করতে চাই সাধারণ বিনিয়োগ হিসেবে, আমার জন্য কি কোনো গাইডলাইন আছে কিনা যে কম শেয়ার কেনার সময় কি কি দিক আমার খেয়াল রাখা উচিত? কি এই জায়গায় আসবে, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে আশরাফ বলছিলাম। জি বলুন ভাই। হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে মানে কার বা কাদের স্বার্থে এই শেয়ার নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়, আর কার বা কাদের স্বার্থে বা এগুলো অপ্রকাশিত থেকে যায়? মাঝখানে 7-8টা কোম্পানি তদন্ত কমিটি গঠন করা হলো, বাট আমরা এইসব বিনিয়োগকারী কিছুই জানতে পারিনি মানে রেজাল্টটা নিয়ে। আর একটা কথা যে আপনার একটা স্ক্রিপ্ট যখন একটা শেয়ার যখন 20 টাকা থেকে 30 টাকা যাবে, তখন আপনারা রাশ টেনে ধরুন, যদি আপনার ধরার ইচ্ছা হয়। ওটাকে দেখা যাচ্ছে 70-80 টাকা যাওয়ার পরে আপনারা রাশটা টেনে ধরছেন। তো আলটিমেটলি তো আপনারাই আমাদেরকে লুজারে পরিণত করছেন। আমি এই বিষয়টা নিয়ে আসলে ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, আপনি থাকুন, দেখতে থাকুন, আপনি উত্তর পাবেন ইনশাল্লাহ। জি জি, জায়গায় ছিলেন এই জায়গায় আমি আপনাকে একটু থামাচ্ছি। সালে ভাইকে যদি বলতে বলছি হাফিজ ভাইয়ের কথা, নাদিম ভাইয়ের কথা, যে বিনিয়োগকারী কোশ্চেন করলেন তার যদি আনসার আপনি দেন। দেখেন, নাদিম যেটা বলেছেন যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্টিনিউয়াসলি করি। প্রতি মাসে একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে,
তারপরে ইনভেস্টর যারা এখানে আপনারা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেন সেখানে আপনারা শেখান বেসিক্যালি ইপিএস কিভাবে ক্যালকুলেশন করতে হয় এইগুলো করেন, কিন্তু এগুলোর সাথে তো বাজারে কোনো মিল নেই। আপনি এখনকার বাজার যদি দেখেন, কিন্তু আপনি এগুলো দেখে যিনি বিনিয়োগ করেছেন তিনি লুজার, এবং এগুলো দেখে যিনি এই যে আপনারা যা শেখান সেগুলো দেখে সেগুলো মেনে যারা বিনিয়োগ করছেন তারা সবচেয়ে বেশি লুজার এই ক্যাপিটাল মার্কেটে। তাহলে আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা বলতে ডিএসসি এসএসসি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছে তাদের লাভটা কার, মানে এটা বলার জন্য করছি আমরা এগুলো বিষয়টা এরকম? দেখেন, আমরা তো চেষ্টা করি কাস্টমারদের, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদেরকে অ্যাওয়্যার করার জন্য। এবং প্রত্যেকটা জিনিস, যেমন আপনি যদি ধরেন আপনি যেটা বললেন ইপিএস, এনএভি, তারপরে ইয়ার এন্ডিং, এই সবগুলো জিনিস তার ইয়া থেকে বোঝানো হয়। প্রত্যেকটা জিনিসই পয়েন্ট টু পয়েন্ট তাকে বোঝানো হয়। কেউ সেটাকে ভালোভাবে নেয়, কেউ নেয় না। কিন্তু আমরা দেখেছি কিছু দুই একটা শেয়ার ছাড়া যারা ওই সব জিনিসগুলো দেখে ইনভেস্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লুজার হয়। কিন্তু আমাদের লুজার হলে কি হবে, আমাদের যে দায়িত্বগুলো আছে, আমরা যেগুলো শিখেছি, আমরা যেই পথ ধরে হেঁটেছি, তাদেরকেও চেষ্টা করি সেই পথ ধরেই হাঁটানোর জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য এবং তাদেরকে এডুকেট করার চেষ্টাও আমরা করছি। এবং নেক্সট মান্থও অনেকগুলো প্রোগ্রাম আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েই, যেগুলোতে আমরা হয়তো এগুলোই শেখাবো। আপনি বলবেন যে এগুলো শেখালে কি কাজ হবে কি হবে না, কারণ আমাদের যে মার্কেট এটা কিন্তু কোনো আইন কানুন নিয়মের মধ্যে চলছে না। বেশ একটু থামাচ্ছি যে এই যে বিনিয়োগকারী প্রশ্ন করলেন তিনি কিন্তু একটা প্রশ্ন করেছেন যে তদন্ত কমিটিগুলো যে হয় কার স্বার্থে? আপনি যদি একটা শেয়ার 20 টাকা থেকে 30 টাকা হলো তখন তদন্ত হয় না, 60 টাকা 70 টাকা গেলে তদন্ত হয়, তাহলে এই সময় কেন হলো না? আর যদি ওর 60 টাকা যাওয়া পর্যন্ত ওর যদি যাওয়াটা স্বাভাবিক থাকে তাহলে তদন্তটা কেন হয়? আবার আপনি তদন্তের ব্যাপারে যদি আসি, যে 2010 সালের পরে যে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হয়েছে, সেটি নিয়ে কিন্তু এই মানে স্টেক হোল্ডার না, বাংলাদেশে মনে হয় সবাই এটা কোশ্চেন করেছেন এটা কি তদন্ত রিপোর্ট। তারপর তাহলে সমস্যাটা কি আসলে আমাদের মানে ক্যাপিটাল মার্কেটের ভেতরকারই সমস্যা রয়ে গেছে যেটা ফাইন্ড আউট করতে পারে নাই কেউ? বিষয়টা এরকম যে আই উড সে যে ফাইন্ড আউট করতে আমরা প্রপারলি চাইনি, আমরা যারা নেতা গোছের যারা আছি তারা প্রপারলি চাইনি, এটা সেজন্য হয়নি। দেখেন আপনি ইব্রাহিম খালেদের রিপোর্টটাই যদি দেখেন, ওখানে কি রিপোর্টটা কি প্রপারলি হয়েছিল? কোনো কিছু উনি ওখানে কোনো প্রপার ইনভেস্টিগেশন হয়নি, হতে পারে দেখা যায়। যেমন উনি জিএমজি নিয়ে রিপোর্ট করেছে, উনি অনেক কিছু নিয়ে রিপোর্ট করেছে যেটা প্রপারলি হয়নি। আর বাংলাদেশের একটা কালচারই আছে, আপনি তদন্ত করবেন, তদন্ত করার পরে রিপোর্ট আর কোনোদিন প্রকাশিত হবে না। শুধু এটা শেয়ার বাজারের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই আপনি যদি যে আপনি এই তাজরিন গার্মেন্টস থেকে শুরু করে অনেকগুলো রিপোর্টেই যান, কোনোটার কিন্তু তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশিত হয়নি, আর শাস্তি তো দূরের কথা। তদন্ত রিপোর্ট কি আপনারা পেয়েছিলেন? আমরা পেয়েছি। ওকে, সো আমার কোশ্চেন আপনাদের কাছে অথবা যারা এটা রিলেটেড আছে, যে সো এই যে সাধারণ মানুষ তারা যখন ওই 2010 সালে যে ক্ষতিগ্রস্ত হইলো, এই তদন্ত রিপোর্ট থেকে যে আমরা মানে তারা ধরেন আমি ধরে নিচ্ছি তাদের ভুলে হয়েছে, তারা না বুঝে ইনভেস্ট করছে, তারা লস হয়েছে, এবং ইটস এ বিজনেস, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিজনেস আপনার লাভ লস থাকতে পারবে, মানে শেয়ার সবসময় বাড়বে এটা তো হইতে পারে না, ঠিক আছে? যে কোনো ব্যবসায় কমতেও পারে, এটা সাধারণ বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে। সো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন এই তদন্ত রিপোর্ট থেকে তাদেরকে আমরা কি অ্যাওয়ারনেস দিতে পারছি অথবা কি শিখাতে পারছি যাতে সে এই ভুলটা আবার না করে? এর উত্তরটা যদি আমরা এরকম খোঁজার চেষ্টা করি যে তদন্ত যে রিপোর্টটা হয়েছে এই মার্কেটের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে বাংলাদেশের যার একটু ধারণা আছে তিনি সবাই বুঝেন যে এটা শুধু ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ কারণে 2010-এর বাবলটা হয়েছে, কিন্তু তদন্ত কমিটিতে একটা ওয়ার্ডও ব্যাংকের কথা বলা হয়নি, কারণ যিনি করেছেন তিনি সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। এই বিষয়টা সবাই জানে এবং উনি কয়েকজনের সম্পর্কে বলেছেন যে উনি এটা করতে পারেন, এইটা হতে পারেন। তো এই রিপোর্টটা সম্পর্কে কি মেসেজটা আপনি বিনিয়োগকারীদের দিবেন? বিনিয়োগকারীরা তো সবাই ওই রিপোর্টটা দেখেছেন। আমি একটা ফোন নিয়ে আসছি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে আমি সারাত ফোন করছি ভাই। জি ভাই বলুন। ভাই আমি জানতে চাই, আজকে 15 দিন ধরে মার্কেট পড়তেছে, এখন কি ওই পুনরায় যে সেই জায়গায় যাবে আবার 4300-500 এই জায়গায় যাবে না মার্কেট আপ হবে? আর একটা প্রশ্ন, যে এখন অর্থনৈতিক অনেক ভালো সরকার বলতেছে বা আপনার আমরা দেখতেছি ব্যাংকের পজিশন ভালো, সবকিছুই ভালো, কিন্তু তারপরও এই মার্কেটের এই নিম্নমুখী এটার কারণটা কি ভাই? ধন্যবাদ আপনাকে। যে জায়গা শেষ করছিলাম এখান
জি, সো আসলে আপনি যেটা বললেন তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, বাট সাধারণ বিনিয়োগকারীরা এটাতে কিছুই শিখতে পারে নাই। সো মাই কোশ্চেন, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যদি আমি কোশ্চেন করি, সো আমি কি বেনিফিটেড হয়েছি এই তদন্ত দিয়ে, অথবা কাকে আপনি আড়াল করলেন এই তদন্ত রিপোর্ট দিয়ে, কে বেঁচে গেল এর থেকে? সো এবং এই ভুল যে আমি আবার যে 2010 আসবে না, এইটা মানে আপনি কি সাধারণ বিনিয়োগকারীদের ফ্রাস্ট্রেশন আসবেই। তারা যদি কিছু শিখতেই না পারলো, তাদের আমি ধরেই নিলাম যে 2010 সালে সাধারণ বিনিয়োগকারীদের ওই যে উনি যেটা বললো ইমপেশেন্ট, তারা দেন সাধারণ বিনিয়োগকারীরা ভয় পাইতেছে, এই করতেছে ওই করতেছে, আই অ্যাগ্রি, ওকে। সো তারা কি লেসন নিল এর থেকে? এইটা কি আমরা তাকে পৌঁছাতে পারছি কিনা যে তুমি নেক্সটে প্যানিক হয়েও না, তুমি নেক্সট এইটা করো না, নেক্সট ওইটা করো না, দ্যাট শুড বি ইয়োর গাইডলাইন, যাতে তুমি থাকতে পারো ঠিক মতো। সাধারণ বিনিয়োগের ওই 2010-এর রিপোর্টটা নিয়ে কিন্তু সবাই জানে, কারণ এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে মানে এখানে যারা আছেন, আমি একজনের নাম বলতে চাই না, একজন মানে উনি মানে হয়তো স্কুল পার হন নাই, কলেজে গেছেন কিনা যায় না, একজন বড় বিনিয়োগকারী, 2010-এ অনেক বড় বিনিয়োগকারী ছিলেন, সালে ভাই হয়তো চিনেন তাকে। তার কিন্তু ক্যাপিটাল মার্কেট সম্পর্কে অনেক ধারণা, এই যে ইপিএস টিপিএস এগুলো কিছুই না, সে ভালো ক্যালকুলেশনও করতে পারে, গ্রোথ ক্যালকুলেশন করতে পারে। তো ওই বিনিয়োগকারীর কিন্তু অনেক ফলোয়ার। তো প্রত্যেকটা এই ক্যাপিটাল মার্কেটের সাথে যারা আছেন সবাই জানেন, আমরা শুধু বলার জন্য বলি ওনার ধারণা নেই, উনি তো ওই ধারণা নিয়ে বিনিয়োগ করেই লুজার। এবং ওই তদন্ত রিপোর্ট সম্পর্কে ওনারা সবাই জানেন। এখন যে রেগুলেটর যারা আছেন তারা যে বাজার বাড়লি যে চেপে ধরেন, এটাও তো বিনিয়োগকারীরা দেখছেন, তাহলে তারা কিভাবে এই বাজারের উপর আস্থা রাখবে? ওকে, এটা একটা প্রবলেম আমাদের কালচার বলেন আর আমাদের দেশে বলেন। আপনি যেটা বললেন এইরকম, যেই আপনি যে বললেন যে সে হয়তো খুব বেশি লেখাপড়া করে না, বাট সে অনেক কিছু জানে, সো এইরকম হাতে গোনা কয়েকজন, অল্প কিছু। বাট মেইন প্রবলেম ইজ আমাদের, আমি যেটা বুঝি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে, দে আর দ্য ফলোয়ার। নর্মালি যেটা হয়, ধরেন আমি কিছু বুঝি না, সো আই উড কল ইউ, যে আমি কি করবো, কারণ ইউ আর সাকসেসফুল টু মি, ঠিক আছে? সো ধরেন 2 বছর আপনি শেয়ার বাজারে করছেন, ইউ হ্যাভ মেড মানি, আই ক্যান সি ইউ, যে আপনি যে শেয়ার বাজার থেকে পয়সা মানে ইউ ক্যান ড্র সামথিং, ওকে। সো আমি নিজে না বুঝে ওই যে ফলোয়ার হয়ে যাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি নিজে যাচাই করতে জানি না, আমি নিজে মানে বাছাই করতে জানি না। আমি চিন্তা করি যে ওকে, হি হ্যাজ গট দিস, সো সে কী কিনতেছে, আপনি কী কিনতেছেন, তার উপর আমি আমার টাকা ইনভেস্ট করতেছি, উইদাউট I mean putting my knowledge অথবা my effort on this, অথবা without knowing all these things. So just simply follower. So যদি আপনি হয়তো যদি আপনাকে ফলো করে, ধরেন আপনি যদি 10টা শেয়ার কিনেন আর আমি যদি একটা শেয়ার কেনার মতো ক্ষমতা রাখি, সো আপনি হয়তো মানে আপনাকে ফলো করে হয়তো আপনি সার্ভাইভ করে ফেলতে পারবেন, বাট ক্ষুদ্র ব্যবসায় পারবেন না। যদি এই যে সব কোশ্চেনের যদি উত্তর দেন, যদিও আপনার কাছে আপনি রেগুলেটর না, আপনার কাছে এই উত্তরগুলো হয়তো নেই, কিন্তু যদি আপনি একটু ব্যাখ্যা দেন বিনিয়োগকারীদের বোঝার স্বার্থে। আচ্ছা, আপনি ফার্স্টলি বলেন যে রেগুলেটর সম্পর্কে বলার কোনো অধিকার তো আমার নাই। না, সেটাই, সো আমি অনেক কিছু বলতেও পারবো না, আমার বলার মতো সুযোগও নেই, আমি বলবো না। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে আমি যখন বাড়ে তখন আমি কোশ্চেন করি, যখন কমে কোশ্চেন করি না কেন? এই জিনিসগুলো বলার টাইম চলে আসছে এবং আমাদের সবাইকে এটা বলতেই হবে এখন, কেন এটা হচ্ছে এবং কেন এটা হবে, কতদিন এটা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আপনি জড়িত, একটা পার্ট ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, আপনারা কেন এই উদ্যোগটা নিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, তারা হয়তো আমাদের এই প্রোগ্রামে এসে বলেছেন যে আসলে এটা হওয়া উচিত, কিন্তু তারপরে যখন তারা ডিএসসি বা মার্চেন্ট ব্যাংকার্স বা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হন, তখন কিন্তু তারা মানে একদম জাস্ট উল্টো রিভার্স, তারা কিন্তু বলেন যে না, এটাই হওয়া উচিত। কেন? এবং এটার উত্তর আমার ধারণা আপনার জানা, কারণ আমি অনেক কিছু বলতে পারবো না এবং বলার হবেও না আমার দ্বারা। যেটা হবে আমরা বলি, আমরা অ্যাসোসিয়েশনেও বলি, আমরা সব জায়গায় বলি, কিন্তু এগুলো প্রপার জায়গায় প্রপারলি মানে এটা কমিউনিকেট হয় না বলেই আজকে এই অবস্থা। কিন্তু আমার মনে হয় এখন সবারই সময় এসছে এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করার, এবং এটা নিয়ে একটা কনসিয়াস হওয়া উচিত এবং সবার বলা উচিত যে কেন এটা হচ্ছে এবং কেন এটা হবে। যদি বাড়লে আমরা কোশ্চেন করতে পারি, কমলে কেন আমরা কোশ্চেন করতে পারবো না? এটা অবশ্যই আমাদের এখন বলার সময় এসছে এবং আমাদের সবাইকে বলতে হবে এটা। আপনি যদি বিনিয়োগকারীদেরকে প্রপার মেসেজ দিতে চান যে আমি রেগুলেটর আছি, আমি সব ঠিক কাজ করছি, এই বাজার যা সমস্যা ছিল সব ঠিক হয়ে যাবে, তখন না বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে না, হয়তো রাখার চেষ্টা করবে, তারা হয়তো আশা করবে যে এই নেক্সট ভালো হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে এই বাজারে গত মাসেও কয়টা ব্রোকারেজ হাউসের সিইওর সাথে আমার কথা হয়েছে যে
একটা ব্রোকারেজ টপ 10 একটা ব্রোকারেজ সিইও আমাকে বলেছেন যে তার একজন লোককে তিনি রেখে দিয়েছেন যে ডিএসসি শুধু কোয়ারি রিপোর্ট মানে আনসার দিতে। প্রতিদিন একটা ব্রোকারেজে হয়তো 50 জন বা 100 জন সর্বোচ্চ এমপ্লয়ি, তার মধ্যে একজন মানে একটা আপার লেভেলের একজন এমপ্লয়িকে রাখতে হচ্ছে ডিএসসি কোয়ারির জবাব দিতে। এখন ডিএসসি কোয়ারিগুলো কেন করে না? এখন তো এই মেসেজগুলো কিন্তু সবাই জানে, তাহলে এই বাজারে যারা আছেন তাদেরই তো চলে যাওয়া উচিত, নতুন করে আসবে কেন? ওইখানেই তো আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে। এবং আমরা যেগুলো বলছি, আপনি যেটা বলছেন, ওই ঘুরায় ফেরায় কিন্তু আঙ্গুলটা তাদের দিকেই যায়। এবং আপনি বুঝতেই পারছেন যে সব কিছু সবসময় সব জায়গায় বলাও যায় না এবং করাও যায় না। তো ভেতরকার সমস্যা রয়ে গেছে, এটি স্বাভাবিক, সবাই জানছে। নাদিম ভাই, যদি এই আপনার আরএনজি সেক্টর নিয়ে আপনি বলেন যে এখন নতুন নতুন অনেকে মানে বিনিয়োগের খুব জায়গা কম। আপনি দেখেন বড় বড় যারা ব্যবসায়ী আছেন সব পাওয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছেন, তারপরে ব্যাংক লিজিং এগুলো একটা জায়গায় গেছে। ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার সুযোগ এখন তেমন নাই, যেন কারণ যখনই বাড়ে তখন সবাই বলে যে আছে, কিন্তু আসলে নাই। আরএমজি সেক্টরে দেখা যাচ্ছে যে নতুন করে ছোট ছোট গার্মেন্টস অনেকে দিচ্ছেন, তারা এই যে সাব কন্ট্রাক্ট নিচ্ছেন, এইগুলো দিয়ে যারা নতুন আসতে চান তারা কি আসলে সার্ভাইভ করতে পারবেন? আপনার কি মনে হয়, যদি একদম সংক্ষেপে বলতে? আমার মতে কোনো সুযোগ নাই। এখন আপনি ছোট আকারে, বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, এখন আর ছোট আকারে গার্মেন্টস করার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু বি বিগ প্লেয়ার টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। কারণ আপনি অলরেডি আপনি জানেন মনে হয় ডেনিমে আমরা চায়না থেকে মেজর স্টেক ছিল আগে, চায়না ইউরোপে এক্সপোর্টে, এখন উই আর দ্য নাম্বার ওয়ান পাইনিয়ার, নাম্বার ওয়ান বাংলাদেশ। সো কান্ট্রি ইজ গ্রোয়িং অ্যাজ এ ইন্ডাস্ট্রি। এবং আপনাকে বুঝতে হবে যে আমরা গার্মেন্টস শুরু করেছিলাম বেসিক থেকে, অথবা বেসিক প্লাস করতেছিলাম, এখন আমাদের যাইতে হবে ভ্যালু এডিশনের দিকে, এবং দ্যাট নিডস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবং এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং বড় আকারে, হ্যাঁ, ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আর হবে না। আপনি আরেকটা জিনিস করতে পারেন যেটা চায়নাতে করে, এই ছোট ছোট ইনভেস্টরগুলোকে অথবা ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে একটা কোঅপারেটিভের মধ্যে আনা, যে একটা গভর্নিং বডি থাকবে, তাদের হয়ে একজন মার্কেটিং করবে। সো দ্যাট চায়না কিন্তু আপনি এগ্রিকালচার বলেন, গার্মেন্টস বলেন, টেক্সটাইল, সুযোগটা কম। আমাদের দেশে এত সমস্যা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মানে মতের পার্থক্য, এটা হয়তো মানে পসিবল হবে কিনা সেটা নিয়ে ভিন্ন। আমি আদারওয়াইজ ছোট ছোট ইনভেস্টরদের সুযোগ দেখি না। আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি। বিনিয়োগ করবেন বুঝে শুনে, এটি কমন কথা। এবং এখন বাজারের যে অবস্থা, সেই বাজারে আপনি কি করবেন সেই ডিসিশনটা আপনি নেন। ভালো থাকবেন, আগামীকালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।